আসসালামু আলাইকুম। আমার ওয়ার্ডের একটা পেশেন্ট আমি পেয়েছিলাম। সেই পেশেন্টের হচ্ছে আজকে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব। হ্যাঁ, স্পেশালি পেশেন্টটা আমরা যেভাবে পেয়েছিলাম সেটা হচ্ছে পেশেন্টের যখন আসছে তার কিছু ফিভার ছিল, তার সাথে হচ্ছে স্প্লিনটা বড় ছিল, ম্যাসিভ একটা স্প্লেনোমেগালি ছিল। সো দেন এই পেশেন্টটাকে আমরা যখন ইভালুয়েশন করতে করতে দেখলাম যে তার একটা ডায়াগনোসিস আমরা পৌঁছাতে পারছি। সেটা হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। হ্যাঁ, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আমি আছি ডাক্তার সোহরাব হোসাইন, বর্তমানে কর্মরত রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। স্পেশালি আমরা টোটাল জিনিসটা একটা লিউকেমিয়ার, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার পেশেন্টকে কিভাবে আসলে ইভালুয়েট করব, কি কি ইনভেস্টিগেশন গুলো করব এবং কিভাবে ট্রিটমেন্ট করব, এই টোটাল বিষয়টা নিয়ে একদম ওয়ার্ডের যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। ফার্স্টলি আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে পেশেন্টার একটা স্প্লেনোমেগালি ছিল, পেশেন্টটা ফিভার নিয়ে আমার কাছে আসছে। আর তার যেটা ছিল তার হচ্ছে দুর্বল লাগে, উইকনেস লাগে, ফ্যাটিক লাগে। হ্যাঁ, এই এই বিষয়গুলো ছিল আমাদের প্রেজেন্টিং কমপ্লেনের মধ্যে। যখন একটা স্প্লিন বড় পাইছি তখন আমাদের কিছু ডিডি আমাদের মাথায় মধ্যে নিয়ে আসছিলাম। এটা হতে পারে মানে সিএলডি রিলেটেড তার স্প্লেনোমেগালি, অথবা হতে পারে নন সিএলডি রিলেটেড স্প্লেনোমেগালি। প্রথমে আমি হচ্ছে তার সিএলডির স্টিগমাটা অফ সিএলডি আছে কিনা সেই জিনিসগুলা বোঝার চেষ্টা করছিলাম। লাইক দেয়ার পেশেন্টের আপনার জন্ডিস আছে কিনা, পেশেন্টের অ্যাসাইটিস আছে কিনা, পেশেন্টের টেস্টিকুলার অ্যাট্রফি আছে কিনা, গাইনোকোমেশিয়া আছে কিনা, স্পাইডার নার্ভে আছে কিনা। হ্যাঁ, স্প্লেনোমেগালি তো ছিল। তারপরে পেশেন্টের এনকাফালোপ্যাথি কিনা। দেখলাম যে না, ডিপোটেন্ট কন্ট্রাকচার, অনেক কিছু আমরা ট্রাই করলাম যে স্টিগমা অফ সিএলডি আছে কিনা, যে আমরা স্টিগমা অফ সিএলডি পাই নাই। যেহেতু স্টিগমা অফ সিএলডি পাই নাই, তাহলে অন্য কোনো কারণের জন্য এটা হতে পারে। তো অন্য কোনো কারণ কি হতে পারে, তাহলে স্টিগমা অফ সিএলডি যদি না থাকে তাহলে আমরা এটা চিন্তা করছি এটা হতে পারে মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডার অথবা লিম্ফোপলিফারেটিভ ডিসঅর্ডার। লাইক মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডার স্পেশালি ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, পলিসাইথেমিয়া রুব্রা বেরা, অথবা এসেনশিয়াল থ্রম্বোসাইটোসিস, মাইলোফাইব্রোসিস, এগুলো হতে পারে। আর যদি লিম্ফোপলিফারেটিভ ডিসঅর্ডার হয় তাহলে হচ্ছে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া আছে, সেটা হতে পারে। এছাড়া আমরা আরো কিছু থিঙ্কিং করছি, যেহেতু স্প্লিনটা বড় তাহলে এটা ম্যালেরিয়া হতে পারে, কালাজ্বর হতে পারে, ডিসিমিনেটেড কোনো একটা টিউবারক্লোসিস হতে পারে। সো লিম্ফোমা টিম্ফোমা হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে মেনলি প্রথম হচ্ছে আগাইছি যে কি হতে পারে। আমরা ফার্স্টলি যেটা করছিলাম, কিছু বেসিক ইনভেস্টিগেশন দিছিলাম। তার মধ্যে আমরা একদম ওয়ার্ডে যেটা কমনলি দিই সেটা হচ্ছে আপনার কমপ্লিট ব্লাড কাউন্ট। এবং কমপ্লিট ব্লাড কাউন্টটা যখন আমরা দেই তখন কমপ্লিট ব্লাড কাউন্টে আমাদের দেখেন এখানে এই কমপ্লিট ব্লাড কাউন্টে যে আমার যে পেশেন্টটা, সেখানে ডাব্লিউবিসি কাউন্টার টোটালটা দেখেন অনেক বেশি। হ্যাঁ, প্রায় 1,30,000-এর মতো হয়ে গেছে কাউন্ট। তার মানে এইটা যখন আমি পেয়ে গেলাম যে তার অন্যান্য যে মানে প্যারামিটার গুলো আছে তার মধ্যে ডাব্লিউবিসি কাউন্ট হচ্ছে সবচেয়ে বেশি বেশি আছে। হ্যাঁ, 1,30,000 মতো আছে। তো এইটাতে হচ্ছে আমরা বুঝতে পারছি যে না, সামথিং রং রিগার্ডিং তার হচ্ছে লিউকিমিয়া টাইপ কোনো কিছু হতে পারে। সো এই জন্য আমরা তাকে পরবর্তী যে কি করা যায় সেটা নিয়ে একটু আমরা মানে করলাম যে পরবর্তীতে আমাদের কিছু ইনভেস্টিগেশন আর প্রসিড করতে হবে। তার মধ্যে হচ্ছে একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম করতে পারি, আর হচ্ছে আমরা বোন মেরোটা স্টাডি করতে পারি। তো আমরা বোন মেরোতে প্রথমে যাই নাই, না গিয়ে প্রথমে একটা কি করলাম, পেরিফেরাল ব্লাড ফিল্ম স্টাডি করলাম। তো পেরিফেরাল ব্লাড ফিল্মে মজার বিষয় ছিল যে এখানে আমরা যখন পেরিফেরাল ব্লাড ফিল্মটা করতে দিলাম, করতে দেওয়ার পরে দেখলাম যে পেরিফেরাল ব্লাড ফিল্মে সেগমেন্টেড নিউট্রোফিল ছিল, সেগমেন্টেড নিউট্রোফিল, মাইলোসাইট, প্রোমাইলোসাইট, বেসোফিল, নিউট্রোফিল, অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ ডিফারেন্ট স্টেজ অফ হোয়াইট ব্লাড সেল ছিল। এটা দিয়ে আমরা বুঝে গেলাম যে এই পেশেন্টটার অ্যাকচুয়ালি ডায়াগনোসিস হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। তো এখানে এই যে আমার আমার যে ইনভেস্টিগেশনটা আছে, এই ইনভেস্টিগেশনে যেখানে দেখলাম আমি নিউট্রোফিল কাউন্ট বেশি, প্রোমাইলোসাইট, মেটামাইলোসাইট, মাইলোসাইট, ইসিনোফিল, বেসোফিল, এই জিনিসগুলো বেশি। এই জিনিসগুলা ইম্যাচিওর মানে ম্যাচিওরই হয়, কিন্তু এগুলো হচ্ছে ডিফারেন্ট স্টেজ অফ হোয়াইট ব্লাড সেল থাকে, কিন্তু এরা নন ফাংশনিং টাইপ থাকে। এবং বোন মেরু হাইপার পলিফারেশন হয়ে থাকে। কেন এই বোন মেরু হাইপার পলিফারেশনটা হয়? আমরা জানি যে ক্রনিক মাইলয়েড যে লিউকেমিয়া আছে, সেই ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে স্পেশালি যেটা হয় গিয়ে যে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে ক্রোমোসোমাল ট্রান্সলোকেশন ঘটে, তাই না? ক্রোমোসোম বলতে দুইটা ক্রোমোসোমের মধ্যে তার ট্রান্সলোকেশনটা মেনলি হয়ে থাকে। একটা হচ্ছে ক্রোমোসোম হচ্ছে 9, আর একটা হচ্ছে ক্রোমোসোম 22। এই দুইটা ক্রোমোসোমের মধ্যে জেনেটিক মানে ক্রোমোসোমাল ট্রান্সলোকেশন হয়। অ্যাজ এ রেজাল্ট এই ক্রোমোসোমাল যে ট্রান্সলোকেশন হয় তার মধ্যে যে জিনের মানে
ট্রান্সলোকেশনটা ঘটে, তার মধ্যে একটা হচ্ছে এভিএল জিন আর একটা হচ্ছে ভিসিআর জিন। এই দুইটা জিন পরবর্তীতে একটার সাথে আরেকটা কি হয়, ট্রান্সলোকেটেড হয় এবং ফিউজড হয়। যখন বিসিআর এভিএল জিনটা ফিউজড হবে, এই বিসিআর এভিএল জিনটা ফিউজড হলে যে জিনিসটা হয়, টাইরোসিন কাইনেজের অ্যাক্টিভিটি বেড়ে যায়। কি বেড়ে যায়? টাইরোসিন কাইনেজের অ্যাক্টিভিটি বেড়ে যায়। তো এই বিসিআর এভিএল জিন তথা 9 এবং 22 এর মধ্যে যে ক্রোমোসোমাল ট্রান্সলোকেশন হয়, সেটাকে বলা হচ্ছে আমরা ফিলাডেলফিয়া ক্রোমোসোম। তাহলে বিসিআর এভিএল জিনের যখন ফিউশন হয়, তখন টাইরোসিন কাইনেজের অ্যাক্টিভিটি হচ্ছে বেড়ে যায়। টাইরোসিন কাইনেজের যখন অ্যাক্টিভিটি বেড়ে যায়, তখন হচ্ছে গ্রানুলোসাইটিক যে সেলগুলো আছে, এই সেলের প্রলিফারেশনটা হচ্ছে রেস্ট করে বেড়ে যায়। এজ এ রেজাল্ট দেখা যায় প্রোমাইলোসাইট, মাইলোসাইট, মেটামাইলোসাইট, নিউট্রোফিল, ইসিনোফিল, বেসোফিল, এই ডিফারেন্ট স্টেজ অফ হোয়াইট ব্লাড সেলগুলো হচ্ছে আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে পেয়ে থাকি। যখন দেখেন এই বিসিআর এভিএল জিনের যখন মিউটেশন হয়, তখন তার ঝামেলাটা কোন জায়গায় হয়? আমরা তো জানি আমাদের যে ব্লাড সেলগুলো আছে, সেই ব্লাড সেলগুলো তো মাল্টিপোটেন্ট হেমোপয়েটিক স্টেম সেল থেকে আমাদের তৈরি হয়, তাই না? অর্থাৎ বোন মেরু থেকে। তো আমরা জানি যে দুইটা সিরিজের বোন মেরু আমাদের, দুইটা সিরিজের সেল টাইপ থাকে। একটা হচ্ছে মাইলয়েড সিরিজ আর একটা হচ্ছে লিম্ফোয়েড সিরিজ। তো সাধারণত সিএমএল এর ক্ষেত্রে কিন্তু লিম্ফোয়েড সিরিজটা এফেক্টেড হয় না। লিম্ফোয়েড সিরিজ মানে পি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট যেগুলো তৈরি হয়, সেই জিনিসগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল নর্মাল থাকবে, অর্থাৎ লিম্ফোয়েড সিরিজটা কিন্তু এখানে এফেক্টেড হয় না। যখন বিসিআর এফএল জিনের মিউটেশনটা ঘটে, তখন আমাদের যে মাইলয়েড সিরিজ আছে, যে মাইলয়েড সিরিজ থেকে আমরা জানি আমাদের আরবিসি তৈরি হয়, আমাদের প্লাটলেট তৈরি হয়, আরেকটা জিনিস তৈরি হয় আমাদের ডাব্লিউবিসি যে সেলগুলো আছে, সেই সেলগুলো। তো ডাব্লিউবিসি যে সেলটা আছে, বিসিআর এভিএল জিনের ট্রান্সলোকেশনের ফলে তথা ফিলাডেলফিয়া ক্রোমোসোমের ফলে টাইরোসিন কাইনেজের অ্যাক্টিভিটি বাড়ে, এবং সেই টাইরোসিন কাইনেজের অ্যাক্টিভিটির জন্য মেইনলি দেখা যায় তার ডিফারেন্ট স্টেজে এই যে মাইলোব্লাস্ট আছে, এই মাইলোব্লাস্টের মানে গ্রানুলোসাইটিক প্রলিফারেশনটা হচ্ছে প্রিডমিনেন্ট থাকে। অ্যাজ এ রেজাল্ট আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে ডিফারেন্ট স্টেজ অফ হোয়াইট ব্লাড সেল পাই, যেটা আমরা বলি যে মাইলোসাইট, প্রোমাইলোসাইট, মেটামাইলোসাইট এবং নিউট্রোফিল, ইসিনোফিল, বেসোফিল, এই ধরনের সেলগুলো হচ্ছে আমাদের পলিফারেশনটা বেড়ে যায়। তো যেহেতু একটা মাইলো পলিফারেটিভ ডিসঅর্ডার, তখন দেখা যায় মাইলয়েড সিরিজের অন্যান্য কম্পোনেন্ট গুলো হচ্ছে অনেক সময় বেশি বেড়ে যেতে পারে। স্পেশালি যেটা বাড়তে পারে সেটা হচ্ছে আমার নিউট্রোফিলের পরিমাণটা হচ্ছে বেশি বেড়ে যেতে পারে। সরি, নিউট্রোফিল না, নিউট্রোফিল তো এমনি বাড়বে, সরি, প্ল্যাটলেটের পরিমাণটা হচ্ছে পাশাপাশি বেড়ে যেতে পারে, যেহেতু মাইলো পলিফারেশনের সাইড থেকে এটা ইনভলভমেন্ট হয়। সো আমরা তখন এই জাস্ট হচ্ছে একটা জাস্ট হচ্ছে আমরা একটা সিভিসি করলাম, সিভিসি করে দেখলাম যে পেশেন্টের সিভিসিতে অনেক বেশি ডাব্লিউসি কাউন্ট, তখন হচ্ছে লিউকেমিয়া সাসপেক্ট করলাম, যে একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম করি। ব্লাড ফিল্মে তাহলে আমরা কি পাইলাম? ব্লাড ফিল্মে যে জিনিসটা আমরা পেলাম সেটা হচ্ছে যে ডিফারেন্ট স্টেজ অফ হোয়াইট ব্লাড সেল, নিউট্রোফিল, মাইলোসাইট, প্রোমাইলোসাইট, বেসোফিল, এই জিনিসগুলো পাইলাম। তাহলে এগুলো আমাকে একটা মোটামুটি একটা সাজেস্টিভ ডায়াগনোস দাঁড়া করে দিয়েছে, এটা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এখন আসেন, এই যে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, তখন আমরা বোন মেরুতে যে মানে পেরিফেরাল ব্লাড ফিল্ম যদি করি আর কি, এরকম ডিফারেন্ট স্টেজ অফ হোয়াইট ব্লাড সেলগুলো আমরা পাই। একটা পিভিএফ করলে এটা প্রোমাইলোসাইট, মেটামাইলোসাইট, বিসোফিল, নিউট্রোফিল, ইসিনোফিল, হাইপার সেগমেন্টেড থাকে, হ্যাঁ, নিউট্রোফিল, তারপর ইসিনোফিল এবং ব্যান্ড ফর্ম থাকে। সো এই ধরনের যদি একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম পাই, তখন কিন্তু আমরা এটা বলে দিতে পারি যে এটা ডায়াগনোসিস ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এরপরও আমার আরেকটা জিনিস লাগবে যে এই পেশেন্টটাকে ম্যানেজ করতে গেলে, সেটা হচ্ছে আসলে এই পেশেন্টটা কোন ফেজে আছে। এটা কি ক্রনিক ফেজে আছে, নাকি অ্যাক্সেলারেটেড ফেজে আছে, নাকি ব্লাস্ট ক্রাইসিস ফেজে আছে। তো ওইটা প্লাস হচ্ছে আমার পেশেন্টের হচ্ছে ট্রিটমেন্ট পারপাসে দুইটা পারপাসকে মেনলি ইন্ডিকেট করে আমরা তাকে একটা মানে বোন মেরু বায়োপসির জন্য পাঠাইলাম। তো বোন মেরু বায়োপসিতে যে জিনিসগুলো আসলে দেখেন, এখানে বললো যে বোন মেরু বায়োপসিতে বোন মেরু ফাইন্ডিংসে যে নো অর্গানাইজড মেরু পার্টিকেল সিন। So however, the aspirated marrow blood smear shows plenty of সেলুলার এলিমেন্ট, মানে অনেক বেশি পরিমাণে সেল আছে, একটা হাইপার সেলুলার কন্ডিশন। এবং এই সেল মানে হাইপার পলিফারেটিভ সেলুলার কন্ডিশনের মধ্যে যেটা আছে যে অল স্টেজ অফ গ্রানুলোসাইটিক ম্যাচুরেশন। গ্রানুলোসাইটিক ম্যাচুরেশন কোনটা? ওই যে মাইলোসাইট, প্রোমায়োসাইট, মেটামাইলোসাইট, ইউসোফিল, নিউট্রোফিল, বেসোফিল, এগুলো হচ্ছে অল স্টেজ অফ গ্রানুলোসাইটিক ম্যাচুরেশন। সো এগুলো আছে। এবং প্রিডোমিনেন্ট সেল যেটা, সেটা সবচেয়ে বেশি থাকে, সেটা হচ্ছে নিউট্রোফিল, তার সাথে মাইলোসিস। তার মধ্যে নিউট্রোফিলটা হচ্ছে অ্যাকচুয়ালি বেশি পরিমাণে থাকে, প্রিডোমিনেন্টলি বেশি পরিমাণে থাকে। এর মধ্যে বোন মেরুতে যেটা দেখা গেল যে ব্লাস্ট সেলের পরিমাণ তারা পাইছে কি
15%, 15%, এই ব্লাস্ট সেল দিয়েও কিন্তু আমরা তাকে ক্লাসিফাই করে ফেলতে পারি যে এটা ক্রনিক ফেজে আছে নাকি অ্যাক্সেলারেটেড ফেজে আছে নাকি হচ্ছে ব্লাস্ট ক্রাইসিস ফেজে আছে। সো আমরা জানি যে যদি বোন মেরুতে ব্লাস্ট সেলের পরিমাণ 15%-এর চেয়ে কম থাকে, তখন এটাকে বলি হচ্ছে ক্রনিক ফেজ। ক্রনিক ফেজটা সাধারণত অ্যাসিম্পটোমেটিক থাকে। আর এই পেশেন্টের যেহেতু আমরা 15 থেকে 20% যদি থাকে কোনো পেশেন্টের, সেই ক্ষেত্রে আমরা বলি যে এই পেশেন্টটা হচ্ছে অ্যাক্সেলারেটেড ফেজে আছে। তো যেহেতু এটা 15% আছে, 15 থেকে 20% হলে অ্যাক্সেলারেটেড ফেজ, তার মানে আমার পেশেন্টটার ক্ষেত্রে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে সে অ্যাক্সেলারেটেড ফেজে আছে। তাহলে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার অ্যাক্সেলারেটেড ফেজ। তো ওনারা আমাদের বোন মেরু বায়োপসি যখন করছি, প্যাথোলজিস্ট যারা ছিলেন তারা বলে দিছে যে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া ইন অ্যাক্সেলারেটেড ফেজে এটা আছে। হ্যাঁ, তো এখন এই যে আমাদের একটা অ্যাক্সেলারেটেড ফেজ, তো আমরা তো বিভিন্নভাবে ক্লাসিফাই করি। ক্রনিক ফেজ যদি ব্লাস্ট সেলের পরিমাণ 15% নিচে থাকে, আর এক্সেলারেটেড ফেজ ব্লাস্ট সেলের পরিমাণ 15 থেকে 20%, আর ব্লাস্ট সেলের পরিমাণ যদি 20%-এর চেয়ে বেশি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ক্রাইসিস আছে, ব্লাস্ট ক্রাইসিস কন্ডিশন আছে। আর ব্লাস্ট ক্রাইসিস কন্ডিশনটা কিন্তু পেশেন্টের জন্য খুবই খারাপ এবং পেশেন্টের প্রগনোসিস খুব একটা ভালো না। মানে ক্রনিক ফেজটা মন্দের ভালো, এরপরে খারাপের মধ্যে হচ্ছে অ্যাক্সিলারেটেড ফেজ, তারপর সবচেয়ে খারাপ হচ্ছে আমাদের ব্লাস্ট ফেজ। তো এখানে আমরা যেটা জানি যে বিসিআর এভিএল জিনের মিউটেশনের ফলে মেনলি এটা হয়। তো বিসিআর এভিএল যে তিনটা ফেজে কিন্তু মিউটেড থাকবে, ফিলাডেলফিয়া ক্রোমোসোম তিনটা জিনে মিউটেড থাকবে, এবং হাইপার সেলুলারিটি তিনটা ফেজে কিন্তু থাকে, বোন ম্যারো হাইপার সেলুলারিটি তিনটাতেই কিন্তু বেশি থাকে। প্ল্যাটলেটের পরিমাণটা যেহেতু মাইলো পলিফারেশন ঘটে, সো মাইলয়েড সিরিজের সেলগুলো বাড়তেছে, সো এখানে প্ল্যাটলেট গুলো কি হবে, আলটিমেটলি বাড়তে বাড়তে থাকবে। সো একটা সময় গিয়ে ব্লাস্ট ক্রাইসিসে প্ল্যাটলেটের পরিমাণ পড়বে, মাইলোব্লাস্ট ব্লাস্ট সেলের পরিমাণটা তখন কি হবে, বেশি হবে। তাহলে এই যে পেশেন্টটা আমরা পাইলাম, তাহলে এইটার এখন আমরা আর কি ইনভেস্টিগেশন করতে পারতাম? আমরা তো দুইটা করছি, একটা ছিল সিভিসি, একটা ছিল পেরিফেরাল ব্লাড ফিল্ম, আর একটা ছিল বোন মেরো বায়োপসি। নেক্সট আমরা যেটা করতে পারি ক্রোমোসোমাল অ্যানালাইসিস তথা ক্যারিও টাইপিং করতে পারি, যে আরেকটু ভালোভাবে কনফার্ম হওয়ার জন্য যে এই পেশেন্টের ক্রোমোসোম 9 এবং 22 এর মধ্যে ট্রান্সলোকেশনটা আছে কিনা। অর্থাৎ ক্যারিও টাইপিং করে কিন্তু আমরা এটা ট্রান্সলোকেশনটা পেয়ে যেতে পারি ফিলাডেলফিয়া ক্রোমোসোম। তবে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার ফিলাডেলফিয়া ক্রোমোসোম যদি পজিটিভ থাকে, সেটা ইন্ডিকেট করে পেশেন্টের প্রগনোসিস হচ্ছে ভালো, গুড প্রগনোসিস। তো দেন কি করব, আমাদের কাজ তো এই জায়গাতেই, তাই না? যেহেতু বিসিআর এভিএল জিন, যেটা এই যে বিসিআর এভিএল জিন, এটা যখন ফিউজড হচ্ছে 9 এবং 22 এর মধ্যে ট্রান্সলোকেশনটা হচ্ছে, তখন বিসিআর এভিএল জিনটা ফিউজড হচ্ছে, টাইরোসিন কাইনেজের অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। তো এখন আমাদের টার্গেট হচ্ছে এই টাইরোসিন কাইনেজের অ্যাক্টিভিটিটা কমাইতে হবে। আর এই টাইরোসিন কাইনেজের অ্যাক্টিভিটি কমানোর জন্য আমাদের যে ড্রাগগুলো দিয়ে ট্রিটমেন্ট করি, সেই ড্রাগগুলো হচ্ছে আমাদের ইমাটিনিব, ড্যাসাটিনিব, লিনুটিনিব, এই সকল ড্রাগগুলো দিয়ে আমরা পেশেন্টকে কি করছি, ট্রিটমেন্ট করছি। তো সব না, আমরা হচ্ছে ইমাটিনিব অথবা লিনুটিনিব অথবা ড্যাসাটিনিব দিয়ে আমরা কি করছি, পেশেন্টকে ট্রিটমেন্ট করছি। তাহলে কোন একটা পেশেন্ট যদি আপনার এরকম হয় যে পেশেন্টের আপনার লাইক দ্যাট আপনার আহ, একটা স্প্লেনোমেগালি নিয়ে আসে, তাহলে অনেকগুলো কারণই থাকতে পারে। তাহলে একটা হচ্ছে আমার ক্লিনিক্যাল ইভালুয়েশনটা দরকার, 2 নাম্বার হচ্ছে আমার পেশেন্টের কিছু ইনভেস্টিগেশন লাগবে, স্পেশালি আমাদের সিএমএল বা লিউকেমি পেশেন্টের ক্ষেত্রে সিভিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, দুটো খুবই ভাইটাল ইনভেস্টিগেশন। 3 নাম্বার হচ্ছে আমরা পেশেন্টের বোন মেরো বায়োপসিটা করে তাকে ক্লাসিফাই করে দেন হচ্ছে আমরা তাকে কি করলাম, ট্রিটমেন্ট দিলাম। সো হোপ দ্যাট যে আপনাদের এই যে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার পেশেন্ট, সো এই প্রেজেন্টেশনটা আপনাদের জন্য ডেফিনেটলি আপনার প্রত্যহ আপনার হচ্ছে ওয়ার্ড পেশেন্ট ম্যানেজমেন্ট, ইভেন দো আপনার চেম্বার পেশেন্ট ম্যানেজমেন্ট, সব জায়গাতে কাজে লাগবে। সো দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো একটা টপিক নিয়ে। অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।